নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকে কিন্তু আবারও বড়সড় ধাক্কা চাকরি প্রার্থীদের। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থী প্রাথমিকে শিক্ষক হবেন বলে মনে করছিলেন তাদের কিন্তু আবারও বড়সড় একটি ধাক্কা। তো পর্ষদের চালাকির কারণে কিন্তু আবারও একটা বড় বিপর্যয় নেমে এলো চাকরি প্রার্থীদের জীবনে। তো আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা জেনে নিই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী চালাকি করেছে এবং প্রাইমারিতে কী ধাক্কা নেমেছে চাকরি প্রার্থীদের জীবনে। তো বন্ধুরা, প্রথমেই বলি 2014 প্রাইমারি টেট সবথেকে বিতর্কিত টেট, এবং এই টেটের উপর কিন্তু 3টি নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে এবং তার মধ্যে 2টো নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুধুমাত্র 2014 টেটের উপরেই হয়েছে, যেটি 2016 সালে 42,949 এবং 2020 সালে 16,500। তো এই দুটি নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, তা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিবিআই রিপোর্টে তা কিন্তু স্পষ্ট। তো ঠিক এরকমই একটি ঘটনা 2020 সালে 16,500 যে রিক্রুটমেন্ট করেছিল প্রাইমারি বোর্ড, সেখানেও কিন্তু পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য এবং ওনার বুদ্ধিতেই সমস্ত রকমের দুর্নীতিগুলো কিন্তু হয়েছে। এবং 16,500 যখন রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু 12,000 মতো রিক্রুটমেন্ট করে প্রাইমারি বোর্ড, এবং তারপরেও কিন্তু 4,000 মতো সিট ফাঁকা থেকে যায়, যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি চলছিল। এবং শেষমেশ কিন্তু আরটিআই করে জানা যায় যে প্রায় 4 থেকে 4,500 মতো ভ্যাকান্সি সেখানে রয়েছে। এবং প্রাইমারি বোর্ড সবথেকে বড় কথা, তারা কিন্তু প্রথমত পূর্ণাঙ্গ প্যানেল দেয়নি, কাট অফের কোনো মেরিট লিস্ট দেয়নি এবং 5% ওয়েটিং লিস্ট দেয়নি। তো এই সমস্ত বিষয়ের পরেও প্রাইমারি বোর্ড তারা কিন্তু জোর গলায় একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছে কোর্টে, এবং শেষ পর্যন্ত কিন্তু তারা চালাকি করে এক প্রকার ক্যান্ডিডেটদের সাথে বড়সড় একটা বঞ্চনা করেছেন। এবং সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টও কিন্তু প্রাইমারি বোর্ডকে সাপোর্ট করেছে এবং ক্যান্ডিডেটদের বিপক্ষে রায় দিয়েছে। একটা বিষয় দেখুন, যেখানে প্রাইমারি বোর্ড একটা নোটিফিকেশান জারি করছে 16,500, সেখানে তারা 12,000 রিক্রুটমেন্ট করছে, বাকি সিটটা ফাঁকা রেখে দিচ্ছে, কোনো মেরিট লিস্ট দিচ্ছে না, তারা বলছে সাইবার অ্যাটাক হয়ে যাচ্ছে। তো ভারতবর্ষে কি আর কোনো নিয়োগ হয় না? সব নিয়োগে কি সাইবার অ্যাটাক হয়ে যায়? সাইবার অ্যাটাক হলে তার তো একটা যথাযথ প্রমাণ থাকবে, সেরকম কিন্তু কোনো কিছুই প্রমাণ নেই। তো যাই হোক, কলকাতা হাইকোর্টে কিন্তু প্রাইমারি বোর্ড কোনোভাবেই তাদের যে লুকাচুরির গল্পটা সেটা কিন্তু খাটাতে পারেনি। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যথেষ্ট আবেগপ্রবণ এবং তারা কিন্তু বিষয়টাকে অনুভূতি দিয়ে বিচার করেছিলেন, এবং শুধু অনুভূতি বললেই ভুল, তারা কিন্তু বিষয়টাকে ডকুমেন্টারি ভেরিফিকেশন করে দেখেছিলেন যে প্রাইমারি বোর্ডের এখানে দুর্নীতি প্রকাশ্যে, এবং তারা বঞ্চনা করতে চাইছেন ক্যান্ডিডেটদের। কিন্তু সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সমস্ত রায়কেই কিন্তু সেটা সেট করে দিয়েছে। তো গতকালকে 3929 মামলার অর্ডার কপি বেরিয়েছে, এবং আপনারা দেখেই নিয়েছেন ইতিমধ্যে সকলেই হয়তো যে 3929 মামলাতে কিন্তু একটা বড়সড় বিপর্যয় চাকরি প্রার্থীদের জীবনে, যেখানে কিন্তু বিএড এনআইএস ক্যান্ডিডেটদের এটাই লাস্ট ভরসা ছিল যে 3,929টি সিট, এই সিটেই কিন্তু তারা যদি নিয়োগটা পায় তাহলে পেতে পারে, নইলে কিন্তু রেগুলার ডিএলএড করা ছাড়া উপায় নেই। আর রেগুলার ডিএলএডে এখন ভর্তি হলেও তার কিন্তু 3 বছর লেগে যাবে কমপ্লিট হতে। শুধু তাই নয়, তার সময় নষ্ট, তার টাকাও লেগে যাবে 60-70 হাজার টাকা। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই একটাই অপরচুনিটি ছিল যেটা প্রাইমারি বোর্ড কিন্তু নষ্ট করে ফেলেছে। তারা একের পর এক চালাকি, ছলনা, এবং তারা দীর্ঘদিন ধরে 3 বছর ধরে প্যানেলটাকে ঝুলিয়ে রেখেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল নিয়োগ দেওয়ার, এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল সুব্রত তালুকদার স্যারের বেঞ্চের, কিন্তু প্রাইমারি বোর্ড কোনো কিছুতেই কিছু না করে তারা কিন্তু শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থায়, সুপ্রিম কোর্টকে তারা যেভাবে বুঝিয়েছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু ঠিক সেইভাবে তাদের পক্ষে রায় দিয়েছে এবং ক্যান্ডিডেটদের বিপক্ষে রায় দিয়েছে। এবং যুক্তি একটাই যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, যেহেতু মাদার প্যানেল যেটা মেন প্যানেল, যেটা 15/2/2021 তারিখে নোটিফিকেশান দিয়েছিল এবং সেখানে কিন্তু কোনো প্যানেল ছিল না, সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট কিছুতেই মানতে চাইল না। এটা নিয়ে কিন্তু কাউন্টার আর্গুমেন্ট হয়েছিল পিটিশনারদের তরফ থেকে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সেটা কিন্তু মানেননি।
আপনারা যদি ভালো করে খেয়াল করেন 15/2/2021 তারিখে পর্ষদ একটা নোটিশ জারি করেছিল, যেখানে 15,284 জনকে মেরিট লিস্টে রাখা হয়েছে এবং 1216টা সিট রাখা হয়েছে প্রশ্নবল এবং অফলাইনদের জন্য। এমন নোটিফিকেশনটা ছিল, সেই নোটিফিকেশনটাকে কিন্তু প্যানেল হিসাবে ধরে নিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সবথেকে বড় কথা, কোনো রকমের মেরিট লিস্ট ছিল না, কোনো কাট অফ লিস্ট ছিল না, লাস্ট কাট অফ কত নেমেছে কোন ক্যাটাগরিতে সেটা কিন্তু পাবলিশড হয় 16,500 নিয়োগের অনেক দিন পরে, তাও কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলে। তো প্রাইমারি বোর্ড এত কিছু দুর্নীতি করেছে, এত রকমভাবে তারা বেনিয়ম করার চেষ্টা করেছে। 5% ওয়েটিং লিস্ট আজকে কিন্তু 4 বছর হতে চললো, এখনও পর্যন্ত তারা দেয়নি। কিন্তু তারপরেও প্রাইমারি বোর্ড শেষমেশ কিন্তু 3929 সিটটাকে তারা বাঁচিয়ে নিতে পারলো। তো শেষমেশ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এখন পর্যন্ত 3929 সিট নট ইনক্লুডদের হাতছাড়া। যতজন নট ইনক্লুড ক্যান্ডিডেট ছিলেন সকলেই কিন্তু এই 3929 সিটে পেয়ে যেতেন চাকরি, কিন্তু পর্ষদের চালাকির কারণে শেষমেশ কিন্তু সুপ্রিম কোর্ট পর্ষদকেই জয়ী করলো। তো যাই হোক, পিটিশনারদের এখন কিছুই করার নেই, শুধুমাত্র একটাই রাস্তা খোলা আছে, যে রিভিউ পিটিশন ছাড়া যদি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা যায় উপযুক্ত ডকুমেন্টস নিয়ে, তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। তো এটা প্রাইমারিতে কিন্তু বড়সড় একটা ধাক্কা চাকরি প্রার্থীদের জীবনে। তো দেখা যাক কী হয় রিভিউ পিটিশনে, 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন সাবমিট করতে হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।